পঞ্চম শ্রেণী তোমাদের রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা আছে সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার গণিত বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমরা 1 নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেলেছিলাম। এখন আমরা 2 নম্বর স্কুলটা কমপ্লিট করব। 2 নম্বর স্কুল হচ্ছে বালুরঘাট হাই স্কুল, এই স্কুলটা কিন্তু কমপ্লিট করব। চ্যানেলে এই রকম তোমাদের সমস্ত বিষয়ের পরপর ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো। 2 নম্বর স্কুল কী বলেছি, গণিতের কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মানে 3rd ইউনিট টেস্টের কিন্তু গণিতের ক্ষেত্রে আমরা 2 নম্বর স্কুলটা কমপ্লিট করছি, বালুরঘাট হাই স্কুল। ওকে, প্রথম দেখো কী প্রশ্ন দিয়েছে, একের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা কি আছে, লব হর, লব হচ্ছে ছোটোর দিক আর হর হচ্ছে বড়োর দিক হলে এরকম ভগ্নাংশকে কী ধরনের ভগ্নাংশ বলে। দেখো যে ভগ্নাংশর একের ক কী দিয়েছে, লব হচ্ছে উপরে আর হর হচ্ছে নিচে। একটা ভগ্নাংশ লব হচ্ছে উপরে হয় আর হর হচ্ছে নিচে হয়, সেক্ষেত্রে লবটা হচ্ছে ছোট আছে আর হরটা হচ্ছে বড় আছে। এই ভগ্নাংশকে, যার লব ছোট হবে আর হরটা হচ্ছে বড় হবে, এই ভগ্নাংশকে আমরা কী বলবো, প্রকৃত ভগ্নাংশ বলবো। কী বলবো, প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ বলবো। ওকে, তাহলে এখানে কোন অপশান, এটা কী ধরনের ভগ্নাংশ হবে, এটা হবে প্রকৃত ভগ্নাংশ। লিখে দিচ্ছি প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। ওকে, এবার দেখো ক্ষয়েরটা, BODMAS বদমাস নিয়মে ডি এর অর্থ কী। বদমাস নিয়মটা আমাদের মেনলি কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়, সরলকর ক্ষেত্রে। BODMAS বদমাস। এই বদমাসের বি মানে ব্র্যাকেট, ও মানে অফ, ব্র্যাকেটের কাজ, অফ মানে গুণের কাজ, ডি এখানে ডি চেয়েছে, যে ডি হচ্ছে কি ডিভিশান। ডি মানে কি ডিভিশান, ডিভিশান মানে কি ভাগ, ডি মানে ডিভিশান, ডিভিশন মানে হচ্ছে কি ভাগ। ওকে, তাহলে এখানে ডিভিশন মানে কি, ডি এর কথা অর্থ কি, ডি কথা অর্থ হচ্ছে ভাগ বা ডিভিশন লিখতে পারো। একটা বিয়োগ করো, 8 - 1 × 7 = 12। আমরা এটা খাতায় করে নিই, দেখো 8 - 1 × 7 = 12। প্রথমে আমাকে এই যে মিশ্র ভগ্নাংশ দিয়ে আছে এইটা আমরা কী করবো, ভাঙবো। তাহলে 8 - 12কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 12, 12 × 1 = 12, গুণ করার পর ওপরেরটাকে দিয়ে কী করতে হবে, যোগ করতে হবে, 12 সাথে 19, তাহলে 19/12। ওকে, এবার দেখো কী করবো, 12 হচ্ছে লসাগু যেমন আছে রয়ে গেল। এবার 8-এর সঙ্গে 12 গুণ করলে কী হবে, 8 × 12 = 96, বিয়োগ 12 × 1 = 12, 19 × 1 = 19, তাহলে 96 থেকে 19 বাদ দিলে হবে 77/12। ওকে, এবার এই 77কে আমরা কী করব, 12 দিয়ে ভাগ করব, 6 × 12 = 72, 5 রয়ে গেল। তাহলে উত্তর কত হচ্ছে, 6 × 5/12। এটা হচ্ছে উত্তর, 6 × 5/12। ওকে, এভাবে কিন্তু অঙ্কগুলো করবে। এরপর দেখো ঘয়েরটা, 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 5টি ডিমের দাম কত। তাহলে ঘয়ের অঙ্ক দেখো, প্রথমে দিয়েছে 1 ডজন, 1 ডজন, এই যে 1 ডজন মানে কত পিস, 1 ডজন সমান 12 পিস। তাহলে 1 ডজন মানে 12 পিস, তাহলে 12 পিসের দাম কত দিয়েছে, 12 পিসের দাম হচ্ছে 48 টাকা। তাহলে কী লিখবো, 12 পিস ডিমের দাম হচ্ছে 48 টাকা। ঠিক আছে, তাহলে 1 পিস ডিমের দাম কত, 1 পিস ডিমের দাম হবে 48/12 টাকা। তাহলে 5 পিস ডিমের দাম কত, 5 পিস ডিমের দাম হবে কত, 48/12 × 5। ওকে, এখন যদি আমরা ভাগ করি, 12 × 1 = 12, 12 × 24, 3 × 34, 4 × 5 = 48, 4 দিয়ে কাটাকুটি হবে, 4 × 5 কত হচ্ছে, 20 টাকা। তাহলে কী হবে, 12 পিস ডিমের দাম 48 টাকা হলে 5 পিস ডিমের দাম হবে 20 টাকা। ওকে, এইভাবে কিন্তু অঙ্কগুলো একই নিয়মে করতে হবে। ওকে, দেখুন অঙ্কটা, এরপরে চলে আসো উঙেরটা, শ্রমিক ও দিনের সংখ্যার মধ্যে কী সম্পর্ক। এখানে শ্রমিক মানে কি, জন আর দিনের মধ্যে কী সম্পর্ক হবে, মনে রাখবে জন আর দিনের মানে শ্রমিক এবং দিনের সংখ্যার মধ্যে কিন্তু সবসময় সর্বক্ষেত্রেই ব্যস্ত সম্পর্ক হয়, ব্যস্ত সম্পর্ক কিন্তু হবে। ওকে, একটা গসাগু কথার পূর্ণরূপ লেখো। গসাগু মানে কি, গরিষ্ঠ
গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন এইখানে এই যে গ সা গু, এই গু, এই লাস্টেরটা অনেকে কিন্তু গুণিতক করে ফেলে। লসাগু যেমন লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লসাগুর ক্ষেত্রে গুণিতক হয়, আর গোসাগুর ক্ষেত্রে গুণনীয়ক হয়। এই জিনিসটাই ছোট্ট মিস্টেকটা কিন্তু অনেকেই করে ফেলে। ওকে, এটা কিন্তু সবসময় মনে রাখবে, গসাগুর ক্ষেত্রে শেষের গুটা হচ্ছে কি গুণনীয়ক। ওকে, এবার 6টা 1 কিগ্রা সমান কত গ্রাম। দেখো 1 কিগ্রা সমান কত গ্রাম হবে, 1 কিগ্রা সমান হবে 1000 গ্রাম, 1000 গ্রাম। ওকে, আমরা যদি এটা এরকম করে করি যে 1 কিগ্রা থেকে গ্রামে কী করে কনভার্ট করলাম, দেখো কিগ্রা, হেগ্রা, ডেকাগ্রা, তারপরে গ্রা মানে গ্রাম। তাহলে কিগ্রা, হেগ্রা, ডেকাগ্রা, গ্রাম। এখানে বলছে 1 কিগ্রা, তাহলে 1 কিগ্রা মানে 1 কিগ্রা সমান কত গ্রাম বলছে, তাহলে 1-এর পিঠে 1টা 0, 2টো 0, 3টে 0, তাহলে 1 কিগ্রা সমান কত গ্রাম হলো 1000 গ্রাম। বুঝতে পারলে এইভাবে কিন্তু অঙ্কগুলো করবে। ওকে, এবারে চলে আসো বুরকে জোরটা। 60 ডিগ্রি কোণটি কী ধরনের কোণ, 60 ডিগ্রির কোণটি কী ধরনের কোণ। দেখো আমরা এটা লিখবো সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। কেন, 1 ডিগ্রি থেকে আপ টু 89 ডিগ্রি পর্যন্ত, 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত কিন্তু সবগুলো সূক্ষ্ম কোণ হয়। 90 ডিগ্রিটা হচ্ছে সমকোণ হবে, এবং 91 ডিগ্রি থেকে আপ টু 189 ডিগ্রি পর্যন্ত কিন্তু স্থূলকোণ হবে। আবার 180 ডিগ্রিটা, 179 ডিগ্রিটা 91 ডিগ্রি থেকে আপ টু 179 ডিগ্রি পর্যন্ত কিন্তু স্থূলকোণ। আবার 180 ডিগ্রিটা কিন্তু সরলকোণ। তাহলে এখানে 60 ডিগ্রি বলেছে, তাই 1 ডিগ্রি থেকে বা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রির মধ্যে হচ্ছে কি হয়, সূক্ষ্মকোণ হয়। তাই 60 ডিগ্রিটা কিন্তু ওর মধ্যে পড়ছে, তাই এটা সূক্ষ্মকোণ করবো। 6টা 8050 পয়সা কত টাকা কত পয়সা। তাহলে 8050 পয়সাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, 8 100 800, এক্ষেত্রে কী হবে, বিয়োগ করলে 5, এখানে 0 না বিয়ে একটা 0 খাত বস, এই 0টা আমরা বলবো। তাহলে কী হলো 80 টাকা 50 পয়সা। ওকে, এবার চলে আসো ইংরেজটা। ব্যাসার্ধের কত গুণ। একটা বৃত্তের ব্যাস আর ব্যাসার্ধকে জানতে হবে। দেখো আমি একটা প্রথম বৃত্ত আঁকি, এই ধরটা বৃত্ত এঁকেছি, ঠিক আছে। এই বৃত্তটার এটা কেন্দ্র, এটাকে বলে পরিধি, এটা হচ্ছে পরিধি, এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্র থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ, এই কেন্দ্র থেকে এটা কী হবে, এটা হচ্ছে ব্যাসার্ধ। আর এই পুরোটা হচ্ছে ব্যাস, এই পরিধি থেকে এই পরিধি পর্যন্ত এই পুরোটা হচ্ছে ব্যাস। ওকে, আর এইখান থেকে এইটুখানি হচ্ছে ব্যাসার্ধ। ওকে, তাহলে বলছে যে ব্যাসার্ধটা, ব্যাসটা, প্রশ্ন হচ্ছে ব্যাস ব্যাসার্ধের কত গুণ। কী লিখতে হবে, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে কী উত্তর হবে, দ্বিগুণ, দ্বিগুণ মানে ডবল। ওকে, এরপরে চলে আসো 2-এর দাগের ক। কী দিয়েছে, সবচেয়ে ছোট কোন সংখ্যা 5 এবং 6 দ্বারা বিভাজ্য। দেখো 2-এর দাগের ক, সবথেকে ছোট কোন সংখ্যা 5 ও 6 দ্বারা বিভাজ্য। দেখো 5 গুণিত 6 সমান 30, যেই 30কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 6 হবে, আবার 30কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি 5 হবে। তাহলে কোন সংখ্যা হচ্ছে, 30 হচ্ছে সেই সংখ্যা যা কিন্তু 5 এবং 6 দ্বারা ভাগ করা যায়। ওকে, কয়েকটা লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে কাজের পরিমাণ বাড়লে সময় ড্যাশ লাগবে। যদি লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে কাজের পরিমাণ বাড়লে সময় কী হবে, সময় বেশি লাগবে। ওকে, কয়েকটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 120/144, এটা কি করব, দেখো খালি কাটাকুটির খেলা। 120/144, 2 দিয়ে কাটাকুটি করো, 60 দুগুণে 120 আর 72 দুগুণে 144, আবার 2 দিয়ে 30 দুগুণে 60, 36 দুগুণে 72, আবার 2 দিয়ে 15 দুগুণে 30, 18 দুগুণে 36। এবার কী হবে, 3 দিয়ে কাটাকুটি যাবে, 3 5 15,
3 6 18, তাহলে উত্তর কত হচ্ছে 5/6। এইভাবে কিন্তু লঘিষ্ঠ আকারগুলো করবে কাটাকুটি করে করে। দেখতে পাচ্ছ প্রতিটা পরপর ছোটো থেকে বড় হিসেবে কাটাকুটি করে গেছি। ওকে, এরপরে চলে আসো ঘয়েরটা। 16 টাকায় 500 গ্রাম চিনি পাওয়া যায়, 3 কিগ্রা চিনির দাম কত? তাহলে 500 গ্রাম অঙ্কটা দেখো এরকম করে করতে হবে যে 500 গ্রাম চিনির দাম 16 টাকা। তাহলে 500 গ্রাম চিনির দাম 16 টাকা। তাহলে 1 গ্রাম চিনির দাম কত হবে এখানে? 16/500 টাকা, তাই তো? এখন 3000 গ্রাম বলেছে, 3000 গ্রাম চিনির দাম, তাহলে 16/500 গুণিত 3000। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 5 6 30, তাহলে 16 গুণিত 6, 6 কত? 6 16 96 টাকা। তাহলে 3000 কিগ্রা চিনির দাম কত? 3000 গ্রাম চিনির দাম কত হবে? এই যে প্রশ্ন দিয়েছে 3 কিগ্রা, 3 কিগ্রা মানে 3000 গ্রাম, তাই তো? তাহলে কী লিখবো আমরা? 3 কিগ্রা চিনির দাম 96 টাকা হবে। ওকে, এরপরটা কী দিয়েছে? এরপরে দেখো অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো, 15 পূর্ণ 3/8। তাহলে কী করতে হবে? এটা 15 পূর্ণ 3/8 এটা দিয়েছিল। তাহলে 15কে 8 দিয়ে গুণ করো, গুণ করে 3 দিয়ে যোগ করো, তাহলে 15 গুণিত 8 যোগ 3/8। ওকে, 15 8 কত? 15 8 120, 6 15 90, 7 15 105, 8 15 120 প্লাস 3, তাহলে কত হচ্ছে? 120 যোগ 3/8, তার মানে 123/8। ওকে, এটা হচ্ছে এটা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত হয়ে গেল। এবার চলে আসো ছয়ের অঙ্কটা। ছয়েরটা কী দিয়েছে? 3/5 এবং 4/7 মধ্যে কোনটি বড় লেখো। এই যে 3/5 এবং 4/7 মধ্যে কোনটি বড় কোনটি ছোট? তাহলে 3/5 এটা 4/7, দেখতে পাচ্ছ? সমান চিহ্ন দাও, সমান চিহ্ন দাও, দাগ টানো, দাগ টানো, সমান সমান দাগ দাগ। 5 7 কত? 35, নিচে দুটোরই 35 লিখে দাও। ওকে, এবার দেখো 5 গুণিত 7, 7 গুণিত 5, 5-এর সঙ্গে 7 গুণ করলে হবে 35, সেরকমই 7-এর সঙ্গে 5 গুণ করলে হবে 35। তাহলে আমরা যদি নিচেতে এই 5-এর সঙ্গে 7 গুণ করি, তাহলে 3-এর সঙ্গেও 7 গুণ করবো, 3 7 21। এবার দেখো 7-এর সঙ্গে 5 গুণ করছি, তাহলে এখানে 4-এর সঙ্গেও 5 গুণ করতে হবে, 4 5 20। এবার তুমি বলো 21/35 বড় না 20/35 বড়? 21/35টা বড় হবে। তাহলে কোনটা বড় হচ্ছে? 3/5 হচ্ছে বড়, আর 4/7 হচ্ছে ছোট। হলো? ক্লিয়ার হলো? এইভাবে কিন্তু তোমরা প্রতিটা অঙ্ক পুঙ্খানুপুঙ্খ করবে। ওকে, এরপরে চলে আসো ছয়েরটা। 180 ডিগ্রি কোণকে কী কোণ বলে? ছবি এঁকে দেখাও। ছয়েরটা দেখো 180 ডিগ্রি কোণ মানে এরকম একটা সরল রেখা। তোমরা যদি চাঁদা দেখো, চাঁদার একদম সোজা দেখবে 180 ডিগ্রি করা আছে। এই কোণটাকে কী কোণ বলে? একে বলে সরল কোণ। একে কী বলে? সরল কোণ। এটা হবে সরল কোণ। এটা পুটকে গোল করে দেবে একটা। ওকে, এবারে দেখো 3-এর দাগের কী দিয়েছে দেখো, স্থূলকোণ কাকে বলে? ছবি এঁকে দেখাও। দেখো 3-এর দাগে দেখো কয়েকটা স্থূলকোণ কাকে বলে? ছবি এঁকে বুঝিয়ে দাও। 3-এর দাগের ক দেখো, প্রথমে হচ্ছে স্থূলকোণ লিখে দিই আমরা। স্থূলকোণ। ওকে, কি লিখবো আমরা? এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু এক সরল কোণ অপেক্ষা ছোট কোণকে
আমরা স্থূলকোণ বলবো। ওকে, বা স্থূলকোণ বলে। তাহলে এটা একটা ছবি আঁকতে বলছে, দাগ টানো আর এখানে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি টেনে দাও। এভাবে কিন্তু করলেই হবে। ওকে, তোমরা কিন্তু অবশ্যই চাঁদার সাহায্য নিয়ে করবে। ওকে, এরপরে কি দিয়েছে, বাহুভেদে ত্রিভুজ কত প্রকার, কি কি? দেখো, বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। তাহলে কি লিখব, বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার। কি কি 3 প্রকার? 1 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ, 2 নম্বর হচ্ছে সমদ্বি বাহু ত্রিভুজ, আর 3 নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু। ওকে, এরপরে দেখো, 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। আমি করে দিচ্ছি তোমাদের এখানে। দেখো, 4 সেমি ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করতে বলছে। প্রথমে আমি একটা 4 সেমি টেনে নিচ্ছি। এই 4 সেমি টেনে নিলাম। দেখতে পাচ্ছ এই যে 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 সেমি পর্যন্ত টেনেছি। এবার আমরা কি করব, পেন্সিল কম্পাস সাহায্যে এর মাপটা নেব। এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত কিন্তু মাপটা নিচ্ছি। ওকে, দেখো আমাদের মাপ নেওয়া হয়ে গেছে। এবার আমরা কি করব, একটা বৃত্ত অঙ্কন করব। দেখো, একটা বৃত্ত অঙ্কন করেছি, দেখতে পাচ্ছ। দেখো, একটা বৃত্ত অঙ্কন করেছি, যেটা কিন্তু যার মাপ হচ্ছে কি দিয়েছে এখানে, 4 সেমি ব্যাসার্ধ। ওকে, এবার কেন্দ্র থেকে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই যে যেটা কম্পাসের কাঁটার দাগ হয়েছে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ, এটা 4 সেমি বলেছে এই। ওকে, এটা লিখবো কি আমরা, 4 সেমি লিখে দিলাম আমরা। ওকে, এবার একটা এটা লিখো বৃত্তের পরিধি, এখানটা ও লিখে দাও, ও। ওকে, এটা লিখো ব্যাসার্ধ, হলো। তাহলে 4 সেমি বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল। এবারে কি দিয়েছে, 4 সেমি, 5 সেমি ও 6 সেমি রেখাংশ দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব, যুক্তি দাও। ঘরেরটা দেখো কি কি, এখানে 4 সেমি, 5 সেমি, 6 সেমি। 4 সেমি, 5 সেমি, 6 সেমি। দেখো, এই 4 সেমি আর 5 সেমি, প্রথম দুটো বাহু যদি যোগ করি আমরা, তাহলে 4 যুক্ত 5 সমান 9 সেমি হচ্ছে, আর লাস্টটা 6 সেমি। এখন এই 9 সেমিটা কিন্তু বড় 6 সেমির থেকে। তাহলে কী হবে, ত্রিভুজ আঁকার জন্য কী লিখবে এখানে, ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যর সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে। তাহলে কী লিখলাম, ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে। তাহলে আমাদের এখানে কিন্তু প্রথম দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে তৃতীয় বাহুটা থেকে কিন্তু বেশি হচ্ছে। তাই কী লিখব, অতএব ত্রিভুজ আঁকা সম্ভব হবে। ওকে, এইভাবে কিন্তু আমাদের কিন্তু একদম কমপ্লিট লিখে দিতে হবে, যাতে স্যারের একটুকু ভুল দেওয়ার
বা কেটে দেওয়ার কোনো অপশান না থাকে, কোনো স্কোপ না পাই। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের 1, 2, 3 এবং 4 এই অঙ্কগুলো হয়ে গেল সেট 1-এ। এবারে কিন্তু আমরা আবার সেট 2টা বার করে দেবো। ওকে, চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থেকে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো।